হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে হিউম্যান রাইট বা অর্থাৎ মানবাধিকার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী রাজ্য মানবাধিকার কমিশন, এই রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও তার কার্যাবলী নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো দেখো, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে: 1993 সালের মানবাধিকার সুরক্ষা আইনে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের পাশাপাশি বিভিন্ন রাজ্যে রাজ্য মানবাধিকার কমিশন গঠনের কথা বলা হয় এবং সেই আইনের ভিত্তিতে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। ভারতের 3টি রাজ্য অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ড ব্যতি রেখে সব রাজ্যে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়েছে 1995 সালে। এরপরে দেখো গঠন, যে কিভাবে এই রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়। রাজ্য মানবাধিকার কমিশন বহু সদস্য বিশিষ্ট সংস্থা, 3 জন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়। প্রসঙ্গক্রমে বলা যায় যে 1993 সালের মানবাধিকার সুরক্ষা আইনে 5 সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশন গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2006 সালে মানবাধিকার সুরক্ষা আইনের সংশোধনী আইনে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা হ্রাস করা হয়। তাই বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা 3 জন। সদস্যরা হলেন: 1 হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা চেয়ারপারসন, 2 হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা জেলা জজ হিসেবে কমপক্ষে 7 বছর অভিজ্ঞতা সম্পন্ন জেলা জজ, 3 মানবাধিকার সম্পর্কে জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা একটি কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন। নিম্নোক্ত পদাধিকারীদের নিয়ে এই কমিটি গঠিত হয়: ক রাজ্যের মুখ্যমন্ত্রী কমিটির প্রধান, খ রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঘ বিধানসভার বিরোধী দলের নেতা। প্যারা করে দেখো, এছাড়া যে রাজ্যে বিধান পরিষদ আছে সেই রাজ্যে বিধান পরিষদের চেয়ারম্যান এবং বিধান পরিষদের বিরোধী দল নেতাও এই কমিটির সদস্য হন। প্রসঙ্গক্রমে এটা উল্লেখ্য যে হাইকোর্টের কর্মরত বিচারপতি অথবা কর্মরত জেলা জজকে কমিশনের সদস্য নিয়োগ করার ক্ষেত্রে এই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ বাঞ্ছনীয়। চেয়ারপারসন সহ রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা 5 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে, অধিষ্ঠিত থাকতে পারেন। অবসরের পর কমিশনের সদস্যরা কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কোনো পদে পুনর্নিযুক্ত হতে পারেন না। চেয়ারপারসন সহ কমিশনের সদস্যদের নির্দিষ্ট কার্যকাল অতিক্রম হওয়ার আগে পদচ্যুত করা যেতে পারে। কমিশনের সদস্যদের নিয়োগকর্তা রাজ্যপাল, কিন্তু পদচ্যুতির ক্ষেত্রে রাজ্যপালের কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের পদচ্যুত করেন। নিম্নলিখিত কারণে কমিশনের সদস্যদের অপসারিত করা যায়: যদি তিনি 1 দেউলিয়া ঘোষিত হলে, 2 কোনো আদালত কর্তৃক উন্মাদ বলে ঘোষিত হলে, 3 কমিশনে কর্মরত অবস্থায় কোনো লাভজনক কাজে লিপ্ত থাকলে, 4 দৈহিক বা মানসিক ভারসাম্য হারালে এবং 5 কোনো আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে হাজতবাস করলে এবং রাষ্ট্রপতির নিকট সেই অপরাধ নৈতিক অপরাধ বলে বিবেচিত হলে। এছাড়া রাষ্ট্রপতি প্রমাণিত অভদ্রজনোচিত ব্যবহার অথবা অক্ষমতার কারণে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের নির্দিষ্ট কার্যকালের পূর্বে অপসারিত করতে পারেন। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টের অনুসন্ধানের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রাষ্ট্রপতি তাদের অপসারিত করতে পারেন। চেয়ারপারসন সহ কমিশনের সদস্যদের বেতন ভাতা ও চাকরির শর্তাবলী সংশ্লিষ্ট রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। রাজ্য কমিশনের সদর দপ্তর রাজ্যের কোথায় হবে তা নির্ধারণ করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের উপর বর্তায়। পশ্চিমবঙ্গে রাজ্য মানবাধিকার কমিশনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তো এই পর্যন্ত গঠন নিয়ে আলোচনা করা হলো। এবার কার্যাবলী। দেখো, কার্যাবলীতে কি বলা হচ্ছে: 1993 সালে প্রণীত মানবাধিকার সুরক্ষা আইনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সুস্পষ্টভাবে বর্ণিত হলেও রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে ওই আইনে বিস্তৃত কিছু বলা নেই। শুধু বলা হয়েছে যে আইনের 9, 10 এবং 12 থেকে 18 নম্বর ধারার বিধি ব্যবস্থা রাজ্য কমিশনের উপর বর্তাবে। এর ভিত্তিতে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী উল্লেখ করা হলো। দেখো, 1 কমিশন নিজস্ব উদ্যোগে বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ বা অন্য কারোর অভিযোগের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অথবা মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধে সরকারি কর্তব্যের অবহেলার ক্ষেত্রে তদন্ত পরিচালনা করতে পারে। 2 মানবাধিকার বিরোধী কোনো মামলা যদি কোনো আদালতে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কমিশন সংশ্লিষ্ট আদালতের সম্মতিতে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। 3 বন্দীদের অবস্থা দেখার জন্য জেল
মানে সংশোধনাগার পরিদর্শন করতে পারে এবং ওই বিষয়ে সুপারিশ করতে পারে। 4, মানবাধিকার রক্ষার্থে যে সকল আইনি ও সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে সেগুলির পর্যালোচনা করা এবং তা কার্যকর করার জন্য সুপারিশ করতে পারে। 5, সন্ত্রাসবাদ সহ যে কোনো কার্যাদির দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হতে পারে সেই সকল মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলি পর্যালোচনা করে সেগুলির প্রতিহত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করতে পারে। 6, মানবাধিকার বিষয়ে জনগণকে সচেতন ও শিক্ষিত করা এর অন্যতম কাজ। 7, মানবাধিকার রক্ষার্থে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা ও কমিশনের কাজের মধ্যে পড়ে। 8, মানবাধিকার প্রসারের জন্য যে সকল কাজকে কমিশন প্রয়োজনীয় বলে মনে করে সেই সমস্ত কাজ কমিশন সম্পাদিত করে। কার্যপদ্ধতি কোনভাবে কাজ করে দেখো, কমিশনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের ক্ষমতা কমিশনের নিজের হাতে অর্পণ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন ঘটিত কোনো অভিযোগ যদি 1 বছর অতিক্রান্ত হয় তাহলে কমিশন সেই অভিযোগে তদন্ত করতে পারে না। মানবাধিকার লঙ্ঘনজনিত কোনো ঘটনার তদন্তের সময় কমিশন মনে করলে রাজ্য সরকার বা তার অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য বা রিপোর্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে চেয়ে পাঠাতে পারে। কোনো অভিযোগে তদন্ত হওয়ার পর কমিশন নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবার ক খ করে দেখো, ক, সরকার বা নির্দিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা তার আত্মীয়কে সাময়িক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপারিশ করতে পারে। খ, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নিকট বক্তব্য পেশ করে নির্দেশ, আদেশ বা রিটের জন্য আবেদন করতে পারে। গ, কোনো অপরাধী সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার বা কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে। কমিশনের ভূমিকা, এটি কিন্তু শেষ পয়েন্ট। কমিশনের কার্যাবলী ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করে একথা বলা যায় যে কমিশনের কার্যাবলী প্রকৃতগতভাবে সুপারিশমূলক। মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার বা মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কোনো রকম আর্থিক ত্রাণ দেওয়ার ক্ষমতা কমিশনের নেই। কমিশনের সুপারিশ মানতে রাজ্য সরকার বাধ্য নয়। কমিশন রাজ্য সরকারের কাছে বার্ষিক বা বিশেষ প্রতিবেদন পেশ করে। রাজ্য সরকার আইনসভায় সেই রিপোর্ট উত্থাপিত করে। সেই রিপোর্টের সঙ্গে একটি মেমোরেন্ডাম থাকে যাতে কমিশন কি সুপারিশ করেছিল এবং সরকার কোন সুপারিশ গ্রহণ করেছে ও বাকি যে সুপারিশ গ্রহণ করতে পারেনি তা কেন গ্রহণ করা গেল না তার উল্লেখ থাকে। পরিশেষে বলা যায় সাধারণত রাজ্য সরকার কমিশনের সুপারিশকে নস্যাৎ করতে পারে না। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কমিশনের ভূমিকাকে উপেক্ষা করা যায় না। তো এই ছিল রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী এবং তার ভূমিকা। তার উপরে যে 10 বা 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম, তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে তা আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তা নিয়ে আসবো তোমাদের সামনে তার উত্তরগুলি। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা